সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএ কেমিস্ট্রি। দেখো, আজ আমাদের জিওসির অ্যাকচুয়ালি এটা হচ্ছে 12th লেকচার, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো হচ্ছে অর্থো এফেক্ট, অ্যানিলিনের মধ্যে কীরকম অর্থো এফেক্ট হয় সেই অর্থো এফেক্টকে নিয়ে। ঠিক আছে, এর আগে আমরা ডিসকাস করেছি যে বেনজোইক অ্যাসিডের মধ্যে তোমার কীরকম অর্থো এফেক্ট হয় এবং তার জন্য বেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটি কীভাবে ইনক্রিজ হয়। ঠিক আছে, সো আজকে বেসিক্যালি আমরা অ্যানিলিনের জন্য এটাকে ডিসকাস করবো যে অ্যানিলিনের যে বেসিসিটি তার উপর কী এফেক্ট পড়ে এই অর্থো এফেক্টের। ওকে, সো দেখো, প্রথমে আমি কিছু পয়েন্টস আগে বলি যে অর্থো এফেক্ট ইউজড ইন বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যানিলিন অনলি। তাহলে আমি যখন বেনজোইক অ্যাসিড পড়াই তখন আমি বলেছিলাম যে আরেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়, সেটা হচ্ছে তোমার অ্যানিলিন। ওকে, সো প্রথম পয়েন্ট আমরা বললাম অর্থো এফেক্ট ইউজড ইন বেনজোইক অ্যাসিড অ্যান্ড অ্যানিলিন অনলি। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিউ টু অর্থো এফেক্ট অ্যাসিডিটি তোমার কি হয়, বেনজোইক অ্যাসিডের ইনক্রিজ করে, যেটা কিনা আমরা প্রিভিয়াস লেকচারেতেই দেখেছি। অ্যান্ড বেসিসিটি অফ অ্যানিলিন কিন্তু তোমার ডিক্রিজ করে। কেন স্যার বেসিসিটি অফ অ্যানিলিন ডিক্রিজ করে, এটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের এই দুটো পয়েন্ট ক্লিয়ার হলো। ওকে, সো এখানে দেখো অ্যানিলিনের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি তোমার এটা হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এই অ্যানিলিন আর এটা হচ্ছে অর্থো পজিশনে তোমার আমি অ্যানিলিনেতেই কী করেছি, একটা মিথাইল গ্রুপ ইনকর্পোরেট করে এটা বানিয়েছি। ওকে, এই কম্পাউন্ডটা রাখা হয়েছে। এবার এখানে আমি কি করছি, প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিডের ফর্মেশন করব। কি করে স্যার কনজুগেট অ্যাসিডের ফর্মেশন হবে? বেসিক্যালি আপনি এখান থেকে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা দিয়ে এইচ প্লাসটা ক্যাপচার করে দিন, তাহলেই যেটার ফর্মেশন হয় সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। আমরা এতদিন তাই জেনে এসেছি, আপনি তাই বলেছেন। ঠিক আছে, তো আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হচ্ছে দেখো, NH3 পজিটিভ চার্জ, আর এই হচ্ছে তোমার বেনজিন রিংটা। ওকে, এখানেও স্যার আমি যদি কনজুগেট অ্যাসিডটার ফর্মেশন করি H+, এটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, এবার বেসিসিটি কার উপর ডিপেন্ড করে? বেসিসিটি বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে কনজুগেট অ্যাসিডটার তোমার স্টেবিলাইজেশনের উপর। কনজুগেট অ্যাসিডটা যত বেশি স্টেবিলাইজড হবে তত এই প্রোটনটাকে ক্যাপচার করার টেন্ডেন্সি থাকবে। দেখো, তুমি একটা কথা ভেবে দেখো যে প্রোটনটাকে ক্যাপচার তখনই করবে যখন আলটিমেটলি এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেই কম্পাউন্ডটা তোমার কিন্তু স্টেবিলাইজড হয়। ধরো এই কম্পাউন্ডেই তোমার আজকে প্রোটন অ্যাকচুয়ালি নেওয়ার পর এই কম্পাউন্ডে আনস্টেবিলাইজড হচ্ছে, তাহলে ও কেন তৈরি করবে? তৈরি করার কোনো দরকারই নেই। সেই জন্য এই পাথটা ফিজিবল হয় নাকি ফিজিবল হয় না সেটাই আমরা দেখবো। এটাই হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড। তাহলে এই যে দুটো কনজুগেট অ্যাসিডের স্যার ফর্মেশন হয়েছে, এর মধ্যে স্যার কোনটা স্টেবিলাইজড? দেখো, এইটা তোমার স্টেবিলাইজড। ঠিক আছে, এইটা তোমার স্টেবিলাইজড, কিন্তু এইটা তোমার ডিস্টেবিলাইজড। কেন স্যার? এই NH2 সরি, এটা বেসিক্যালি কি হবে, NH3, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন। ঠিক আছে, সো NH3 আর NH3 পজিটিভ চার্জ আর CH3 এর মধ্যে কি আছে, সিভিয়ার স্টেরিক রিপালশন তোমার আছে। সো স্টেরিক রিপালশনটার জন্য তোমার কি হয়, স্টেরিক রিপালশনটার জন্য স্যার অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের এই যে কনজুগেট অ্যাসিডটা সেটা ডিস্টেবিলাইজড হয়। কনজুগেট অ্যাসিডটা স্যার আপনার ডিস্টেবিলাইজড হলে যেটা আমাদের বেস ছিল, এই বেসটা, সেই বেসটা প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে না সহজে, যার জন্য এটা হবে তোমার লিস্ট বেসিক আর এটা হবে তোমার মোর বেসিক। ঠিক আছে, যে স্যার এখানে আপনি কি বললেন, H+টাকে যখন অ্যাবস্ট্রাক্ট করাবো তখন যে কনজুগেট অ্যাসিডটা হবে সেটা স্টেবিলাইজড, কারণ এখানে কোনো রকমের কোনো স্টেরিক ইন্টারাকশন নেই। কিন্তু এখানে স্যার আমার কি হচ্ছে, যখন আমি প্রোটনটাকে ক্যাপচার করাচ্ছি তখন কিসের ফর্মেশন হচ্ছে, একটা কনজুগেট অ্যাসিড, যেটা কিনা পাশের মিথাইল গ্রুপটার সাথে কি করছে, স্টেরিক্যালি ইন্টারফেয়ার করছে। স্টেরিক্যালি ইন্টারফেয়ার করার জন্য তোমার আলটিমেটলি কি হচ্ছে, এটা কনজুগেট অ্যাসিডটা তোমার ডিস্টেবিলাইজড ফিল করছে। এবার যখনই তোমার কনজুগেট অ্যাসিডটা ডিস্টেবিলাইজড ফিল করবে তখন তোমার কি হবে, তখন এই কনজুগেট অ্যাসিডটার ফর্মেশন কিন্তু হবে না। তার মানে এই NH2টা এই প্রোটনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, যার জন্য বেসিক্যালি এটা তোমার লিস্ট বেসিক, এটা তোমার হচ্ছে মোর বেসিক। বোঝা গেল? এই হচ্ছে অর্থো তোমার এফেক্ট। ঠিক আছে, অর্থো এফেক্ট আমরা অ্যানিলিনের মধ্যে দেখলাম। তাহলে আমরা কি বলবো, ইট ইজ অবজার্ভড ইন বেনজোইক অ্যাসিড। আমরা বেনজোইক অ্যাসিডে বলেছি যে বেনজোইক অ্যাসিডে তোমার অ্যাসিডিটি কি করে, ইনক্রিজ করে। তাহলে এটা আমরা বুঝলাম। দেখো, এখানে অ্যানিলিনের ক্ষেত্রে বেসিসিটি ডিক্রিজ করলো, সেটাও আজকে আমরা দেখে নিলাম যে অ্যানিলিনের ক্ষেত্রে বেসিসিটি তোমার ডিক্রিজ করে। তারপর হচ্ছে অ্যাজ সাইজ ইনক্রিজেস অর্থো এফেক্ট ইনক্রিজ করে যাবে। দেখো, যত এখানে তোমার সাইজটা বাড়বে, আজকে তুমি এখানে মিথাইল নিয়েছো, কিন্তু যখনই তুমি ইথাইল, আইসোপ্রোপাইল বা আরও কোনো বড় গ্রুপ ইন্ট্রোডিউস করবে তখন কি হবে, আরও স্টেরিক হিন্ড্রেন্সটা বাড়বে। যত তোমার স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে তত তোমার কি হবে, বেসিসিটিটা ডিক্রিজ হবে। তাহলে অর্থো এফেক্ট যদি ইনক্রিজ করে, মানে সাইজটা তোমার যদি বাড়াও, তাহলেই তোমার অর্থো এফেক্টটা কিন্তু কি হবে, ইনক্রিজ করবে। ওকে, এখানে দেখো আরেকটা পয়েন্ট আছে, ইট ইজ দ্য কম্বাইন্ড এফেক্ট অফ অল এফেক্ট। ঠিক আছে, ইট ইজ দ্য কম্বাইন্ড এফেক্ট অফ অল এফেক্ট। কিন্তু জেনারেলি তুমি যদি কোনো একটা স্টুডেন্ট অর্থো এফেক্ট যদি না জানে, সে বলবে স্যার এখানে মিথাইল আছে, মিথাইল গ্রুপের +I+H এখানে অপারেট হচ্ছে, যার জন্য নাইট্রোজেনের উপর অ্যাবিলিটি অফ লোন পেয়ার কিন্তু বাড়বে, যার জন্য এটা মোর বেসিক, এটা তোমার লিস্ট বেসিক। মানে অর্ডারটা উল্টো বলে দেবে, কিন্তু তুমি লিখবে না, কারণ আমি তোমাকে বলে দিয়েছি যে এটা অর্থো এফেক্টের রেসপেক্টে তোমাকে বলতে হয়। এবার অর্থো এফেক্টের রেসপেক্টে এই যে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি, সেগুলো আমাদেরকে একটু আলোচনা করতে হয়। ওকে, দেখো এবার
আগের যে আমরা বললাম যে প্রোটোনেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে না, যে প্রোটোনেশনটা হচ্ছে না সেটার জন্য মানে ওই যে স্টেপটা, ওই স্টেপটার একটা কিন্তু নাম আছে, ওই স্টেপটার হচ্ছে এসআইপি। এসআইপি কি? এসআইপি হচ্ছে বেসিক্যালি স্টেরিক ইনহিবিশন ইন প্রোটোনেশন, মানে স্টেরিক হিন্ড্রেন্সটা তোমার প্রোটোনেশনটাকে বাধা দিচ্ছে। কারণ প্রোটোনেশনটা হয়ে গেলেই কি হবে, প্রোটোনেশনটা যদি তোমার আজকে হয়ে যায় তাহলেই তোমার স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, যার জন্য ওই যে প্রোটোনেশনটা সেটা ইনহিবিট হয়ে যাচ্ছে। কিসের জন্য? স্টেরিক রিপালশনের জন্য, যার জন্য তুমি বলতে পারো এটা স্টেরিক ইনহিবিশন ইন প্রোটোনেশন। তাহলে প্রোটোনেশনটা তোমার স্টপ হয়ে যাচ্ছে কেন? ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, তাহলে এটাকে বলা হয় এসআইপি এফেক্ট। তুমি কিন্তু ওটাকে একটু বলে দেবে ওখানে, ঠিক আছে? দেখো 2 নম্বর এক্সাম্পল কি, এখানে তোমাকে বেসিসিটির সব অর্ডার সাজাতে দিয়েছে। CH3 স্যার কি আছে? প্লাস আই আছে প্লাস এইচ আছে, হাইপার কনজুগেশন এবং ইন্ডাকটিভ এফেক্ট। এখানেও স্যার মেটা পজিশনে তো হাইপার কনজুগেশন হয় না, ইন্ডাকটিভ এফেক্ট শুধু লাগবে। আর এখানে তোমার অর্থ পজিশনে থাকলে কি হবে স্যার? ইন্ডাকটিভ হাইপার কনজুগেশন দুটোই লাগার কথা না, ইন্ডাকটিভ হাইপার কনজুগেশন তোমার এখানে লাগবে না। কেন? কারণ স্যার অর্থ এফেক্ট আমরা অ্যানিলিনের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যানিলিন, তাহলে অর্থ এফেক্টটা তুমি এখানে অ্যাপ্লাই করবে, যার জন্য ওর বেসিসিটি সব থেকে কম হবে, ঠিক আছে? তার আগে কে হবে? তার আগে তোমার হবে হচ্ছে অ্যানিলিন, তার আগে হবে তোমার হচ্ছে এইটা, তার আগে হবে তোমার হচ্ছে এইটা। কেন হলো স্যার? দেখো এখানে দুটো এফেক্টই তোমার আছে, প্লাস আই প্লাস এইচ। লোন পেয়ারের অ্যাবিলিটিটা নাইট্রোজেনের উপর সব থেকে বেশি করে ইনক্রিজ করছে, এখানে প্লাস আই দিয়ে কিছুটা ইনক্রিজ করছে, এখানে নিউট্রাল মলিকিউল, আর এখানে তোমার অর্থ এফেক্টের জন্য বেসিসিটি ডিক্রিজ করছে। বোঝা গেল? এখানে অ্যানিলিনের ক্ষেত্রে কি আছে? কিছুই নেই স্যার, নো এফেক্ট, নিউট্রাল মলিকিউল, যার জন্য এটা সবার আগে। সিএল এর তোমার মাইনাস আই এফেক্ট আছে, যার জন্য অ্যাবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন অ্যাটম গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। এখানে ক্লোরিনের স্যার কি আছে? মাইনাস আই এফেক্ট আছে। এখানে স্যার ক্লোরিনের মাইনাস আই না, ক্লোরিনের মাইনাস আই নয়, এখানে অর্থ এফেক্ট আছে, যার জন্য বেসিসিটি তোমার সব থেকে কম হবে। এবার তুমি এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা দেখবে। দেখো এখানে তোমার মেটা পজিশনে আছে, তাহলে মাইনাস আইটা স্ট্রং, কিন্তু এখানে প্যারা পজিশনে আছে, মাইনাস আইটা উইক। তাহলে মাইনাস আইটা যত উইক হবে তত অ্যাবিলিটি অফ নাইট্রোজেন ওভার নাইট্রোজেন অ্যাটম তোমার তত বেশি হবে, তাহলে বেসিসিটি তত বেশি হবে, তাহলে এইটা গ্রেটার দেন এইটা। বোঝা গেল? 4 নম্বর কোয়েশ্চেন দেখো, অ্যানিলিন প্রথমে নিউট্রাল মলিকিউল অ্যাজ ইট ইজ আছে, NO2 স্যার কি আছে? মাইনাস আই আছে, মাইনাস আর আছে। এখানে স্যার NO2 সরি, এখানে মাইনাস আরটা খাটবে না, কারণ মেটা পজিশনে তোমার এখানে আছে। এখানে শুধুমাত্র কি আছে? মাইনাস আই আছে, মাইনাস আর আছে। এখানে স্যার আমরা কিছুই বলবো না, অর্থ এফেক্টের জন্য এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে তোমার এগুলো তিনটের ক্ষেত্রেই লিখবে অর্থ এফেক্ট, অর্থ এফেক্ট, ঠিক আছে? অর্থ এফেক্ট, এটাও তোমার একই অর্থ এফেক্ট, এটাও তোমার একই অর্থ এফেক্ট। তাহলে অর্থ এফেক্টের জন্য তোমার এগুলোর বেসিসিটি একদমই কম। এবার স্যার মাইনাস আই মাইনাস আর বেশি করে উইথড্র করে নিচ্ছে নাইট্রোজেনের ওপর থেকে, তাহলে অ্যাবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন অ্যাটম আরও কমে যাচ্ছে, যার জন্য এটা লিস্ট বেসিকের থেকে, ঠিক আছে? এর থেকে এটা বেসিসিটি একটু হলেও বেশি, কারণ এখানে দুটো গ্রুপ খাটছে, এখানে অর্থ এফেক্টে সব থেকে কম, ঠিক আছে? তার আগে তোমার মাইনাস আই শুধুমাত্র এখানে একটা এফেক্ট লাগছে, যার জন্য অ্যাবিলিটি অফ লোন পেয়ার একটু হলেও বেশি, আর এখানে অ্যানিলিনের ক্ষেত্রে কোনো এফেক্টই নেই, যার জন্য তোমার অর্ডারটা চলে হচ্ছে এরকম। সো দেখো এখানে আমরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসআইআর এফেক্ট ইন অ্যানিলিন, মানে স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স এফেক্ট ইন অ্যানিলিন। মানে এটার আমি ফুল ফর্মটা আগে লিখি, ফুল ফর্মটা হচ্ছে বেসিক্যালি স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। মানে স্টেরিক এফেক্টটা তোমার কি হচ্ছে? মানে স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্সটা তোমার স্টপ হয়ে যাচ্ছে ডিউ টু স্টেরিক রিপালশন। তাহলে স্টেরিক রিপালশনের জন্য তোমার কি হচ্ছে? বেসিক্যালি যে রেজোনেন্সটা আজকে হওয়ার কথা ছিল সেই রেজোনেন্সটা কিন্তু তোমার হচ্ছে না। এবার স্যার কেন হচ্ছে না? দেখো এটা আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পল তুলেছি, সেই এক্সাম্পলটাই তোমাকে আমি ভালো করে বোঝাচ্ছি ব্যাপারটা। এখানে তোমার কোনটা মনে হতে পারে বেশি বেসিক? স্যার নর্মালি আমার মনে হতে পারে যে এখানে NO2 গ্রুপ আছে, এখানেও NO2 গ্রুপ আছে, তাহলে কিছুটা উইথড্র তো করবেই, কিন্তু এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, তাদের প্লাস আই এফেক্ট আছে, যার জন্য একটু হলেও এখানে অ্যাবিলিটি অফ লোন পেয়ার ইনক্রিজ করবে। সো বেসিক্যালি এইটা গ্রেটার দ্যান এইটা। অ্যাকচুয়ালি তুমি এটা ভুলভাল বলেও কিন্তু অ্যান্সারটা তোমার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এক্সপ্লেনেশন আমরা কি করে দিই এটার এক্সপ্লেনেশন, অ্যাকচুয়ালি অর্ডারটা তোমার এরকমই হয়। এবার কেন এরকম হয়, ঠিক আছে? ওয়াই কেন, ঠিক আছে? এরকম অর্ডার তোমার এখানে কেন হলো দেখো এখানে প্রথমে তুমি যদি এইটার একটু রেজোনেন্স স্ট্রাকচারটাকে ড্র করো। দেখো প্রথম রেজোনেন্স স্ট্রাকচারটায় কি হচ্ছে স্যার? প্রথম রেজোনেন্স স্ট্রাকচারটায় আমরা যদি এটাকে ড্র করি NH2, আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি NO2, আমি NO2টাকে ভেঙে লিখছি N ডাবল বন্ড O
ও নেগেটিভ চার্জ। ওকে, তাহলে স্যার কি হচ্ছে আজকে, তাহলে তোমার দেখো এরকম হচ্ছে, এই যে নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করছে, কারণ NO2 গ্রুপের স্যার কি আছে, -I আছে -R। আমি এখানে -Rটা তোমাকে দেখাচ্ছি। তাহলে এই বন্ডের ডেন্সিটি স্যার এখানে আসবে, এবং এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে আসবে, এবং এই বন্ডের ডেন্সিটি তোমার অক্সিজেনের মাথায়, ঠিক আছে, বা অক্সিজেনের ওপর। ওকে, তাহলে স্যার কিরকম আমার কম্পাউন্ডটা দাঁড়াচ্ছে, ডাবল বন্ড NH2 পজিটিভ চার্জ, এই ডাবল বন্ড এখানে ডাবল বন্ড আর এখানে ডাবল বন্ড হয়ে গেল N সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ। তাহলে NO2 তার -R এফেক্ট দিয়ে কি হচ্ছে, নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা টেনে নিয়েছে নিজের দিকে, যার জন্য কি হচ্ছে, অ্যাবিলিটি অফ লোন পেয়ার কমে গেছে নাইট্রোজেনের ওপর, যার জন্য বেসিসিটি তোমার কম। কিন্তু তোমার এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি হয় স্যার, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোমার দেখো এখানে এই যে মিথাইল গ্রুপ আছে, এখানেও তোমার একটা মিথাইল গ্রুপ আছে, এবং মাঝে তোমার কি হয়েছে, NO2 গ্রুপটা পড়ে আছে। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এ সাইডে একটা 50 কেজির একটা লোক বসে আছে, বা 90 কেজি, এদিকে একটা 90 কেজির লোক বসে আছে, মাঝে একটা 3 কেজি লোক বসে আছে, 3 কেজি ওজনের একটা লোক বসে আছে। সো আলটিমেটলি সে কি হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে। বা ট্রেনের সিটগুলোতে অ্যাকচুয়ালি 4 সিট, ঠিক আছে। এবার 4 সিটেতে তোমার যদি ওখানে মাঝে একটা কোনো সরু লোককে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, সে অনেকটা বাইরের দিকে বেরিয়ে বসে থাকে। এবার সে বাইরের দিকে বেরিয়ে বসে থাকছে, তার মানে কি, সেখানে জায়গাটা শর্টেজ আছে, তাদের মধ্যে কি হচ্ছে, স্টেরিক রিপালশন হচ্ছে। এবার এখানেও সেই সেমই গল্প, এখানে মিথাইলটা আর এই মিথাইলটা তোমার এই NO2-র সাথে কি করে, স্টেরিক রিপালশন করে। স্টেরিক রিপালশন করার জন্য এই NO2টা কি হয় জানো, এই NO2টা বেসিক্যালি আউট অফ প্লেন হয়ে যায়, ঠিক আছে, আউট অফ প্লেন তোমার চলে যায়। তাহলে আউট অফ প্লেন উইথ রেসপেক্ট টু বেনজিন রিং, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বেনজিন রিং, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বেনজিন রিং তোমার কি হয়, আউট অফ দ্য প্লেন চলে যায়। তার মানে ব্যাপারটা কি হলো স্যার, তার মানে ব্যাপারটা তোমার এরকম হলো যে যখনই তোমার এটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি বলতে পারছো, যখনই স্যার এটা আমার আউট অফ প্লেন হয়ে যাবে, তখন আর যে NO2 গ্রুপের -R এফেক্টটা ছিল সেটা আর শো হচ্ছে না। দেখো এখানে হচ্ছে ও নেগেটিভ চার্জ, এই হচ্ছে তোমার ডাবল বন্ড ও, ঠিক আছে, এখানে তোমার অ্যাজ ইট ইজ তোমার NH2 আছে, এখানে তোমার একটা মিথাইল গ্রুপ আছে, এখানে তোমার একটা মিথাইল গ্রুপ আছে, আর এই হচ্ছে তোমার বেসিক্যালি বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি। তাহলে এই সিভিয়ার স্টেরিক রিপালশনের জন্য তোমার কি হয়েছে, এই যে স্টেরিক রিপালশনটা হচ্ছে এখানে, স্টেরিক রিপালশনটা হওয়ার জন্য তোমার NO2 গ্রুপটা কি হয়েছে, আউট অফ প্লেন হয়ে গেছে। আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য এই -R এফেক্টটা কিন্তু আর এখানে দেখাতে পারছে না, যার জন্য তোমার কি হচ্ছে, অ্যাভেবিলিটি অফ লোন পেয়ার ওভার দ্য নাইট্রোজেন অ্যাটম সেটা কি থাকছে, মেনটেন থাকছে। এবার যত তোমার অ্যাভেবিলিটি অফ লোন পেয়ার ওভার নাইট্রোজেন অ্যাটম তোমার মেনটেন থাকবে, তত তোমার বেসিসিটি কি হবে, হাই হবে। সো দ্যাটস ওয়াই তোমার অর্ডারটা আসে এটা গ্রেটার দ্যান এটা। এটা হচ্ছে তোমার SIR এফেক্ট ইন অ্যানিলিন, মানে স্টেরিক ইনহিবিশন ইন রেজোন্যান্স। ওকে, সো প্রথম কোয়েশ্চেনটা এখানে দেখো, আমরা প্রথম কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি বলছি, সেই একই SIR এফেক্ট ইন অ্যানিলিন। এখানে তোমার কি হচ্ছে, দেখো মিথাইল গ্রুপগুলোর সাথে কোনো রকমের এই NH2 গ্রুপটার কোনো ইন্টারাকশন হচ্ছে না, বাট এই মিথাইল গ্রুপটার সাথে কি হচ্ছে, এই বড় বড় মিথাইল গ্রুপগুলোর ইন্টারাকশন এখানে হচ্ছে। সো এই সিভিয়ার ইন্টারাকশনটার জন্য কি হচ্ছে, তোমার এই যে NME2 গ্রুপটা আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, যার জন্য বেসিসিটি ওটা ইনট্যাক্ট থাকছে। কিন্তু এখানে তোমার কি হচ্ছে, এই NH2 গ্রুপটা তোমার আউট অফ প্লেন হচ্ছে না, ঠিক আছে, এখানে NH2 গ্রুপটা তোমার কি হচ্ছে, এখানে NH2 গ্রুপটা তোমার আউট অফ প্লেন কিন্তু একদমই হচ্ছে না, যার জন্য তুমি কি বলতে পারো, যার জন্য স্যার অ্যাভেবিলিটি অফ লোন পেয়ার কিন্তু আমার এখানে বেশি এখানে কম। কেন এরকম হলো, এর কারণ হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটার অ্যাভেবিলিটি বাড়ছে ঠিক কথাই, বাট এখানে তোমার কি প্রবলেমটা হচ্ছে, নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা বেনজিন রিংয়ের সাথে তোমার কনজুগেশনে টেক পার্ট করছে। এবার যত এখানে কনজুগেশন হবে, তত নাইট্রোজেনের উপর লোন পেয়ারটার অ্যাভেবিলিটি কমবে, যার জন্য বেসিক্যালি আমরা কি বলছি, দেখো এখানে NH2-র ক্ষেত্রে সেইটা হচ্ছে, কিন্তু এখানে এই ইন্টারাকশনটার জন্য এই NME2 গ্রুপটা আউট অফ প্লেন হয়ে গেছে। এবার আউট অফ প্লেন হয়ে যাওয়ার জন্য তোমার আলটিমেটলি কি হচ্ছে, এই কনজুগেশনটা সেটা স্টপ হয়ে গেছে। কনজুগেশন স্টপ হয়েছে, ভালো কথা, মানে ইলেকট্রন ডেন্সিটিটা তোমার এখন লস্ট হয়ে যাচ্ছে না নাইট্রোজেনের উপর থেকে। আরেকটা প্লাস ফ্যাক্টর হচ্ছে যে দুটো মিথাইল গ্রুপ নাইট্রোজেনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড হয়ে যাচ্ছে, যারা কিনা +I এফেক্ট দিয়ে তোমার কি হচ্ছে, নাইট্রোজেনের উপর লোন পেয়ারের অ্যাভেবিলিটিটাকে ইনক্রিজ করছে, যার জন্য এটার বেসিসিটি হাই, এটার বেসিসিটি তোমার কম, ঠিক আছে। তারপরের এই এক্সাম্পলটা দেখো, এখানে তোমাকে পিরিডিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে। তাহলে NH2 গ্রুপের কি আছে স্যার, NH2 গ্রুপের স্যার +R আছে, ঠিক আছে, +R আছে। এখানে OCH3 গ্রুপের কি আছে, +R এফেক্ট আছে। এখানে মিথাইল গ্রুপের কি আছে স্যার, +I+H আছে, ঠিক আছে। তাহলে এদের +R গুলো তো আগে হাই হবে। এবার +R কোনটা বেশি করে ইলেকট্রন ডেন্সিটি দিতে পারে, স্যার নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন। তাহলে নাইট্রোজেন সহজে ইলেকট্রন ডেন্সিটিটা দিয়ে পিরিডিনের উপর যে
অ্যাবিলিটি অফ লোন পেয়ার সেটাকে কিন্তু ইনক্রিজ করতে পারে, যার জন্য এটা তোমার আগে হবে, তারপর তোমার এটা গ্রেটার দেন এটা, ঠিক আছে। এখানে পিরিডিন অ্যাজ ইট ইজ মলিকিউল আছে, মানে স্ট্যান্ডার্ড মলিকিউল। ক্লোরিনের তোমার কি আছে, মাইনাস আই আছে, যার জন্য অ্যাবিলিটি অফ লোন পেয়ার কি হচ্ছে, ডিক্রিজ করছে। সায়ানাইডের কি আছে, মাইনাস আই আছে, মাইনাস আর আছে। NO2 কি আছে, মাইনাস আই আছে, মাইনাস আর আছে। কিন্তু মাইনাস আই মাইনাস আরটা এখানে কি হয়, স্ট্রং হয়, ঠিক আছে। মাইনাস আরটা এখানে স্ট্রং হয়, আর এখানে তোমার এখানে উইক হয়। ওকে, সো তুমি এখানে কি বলতে পারো, এইটা গ্রেটার দ্যান এইটা। ওকে, দেখো এবার তোমাকে এই কোয়েশ্চেনটাই আমি আনছি। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার, 4 মেম্বার, 5 মেম্বার, 6 মেম্বার, যত আমরা লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড সাইড যাচ্ছি তত কি হচ্ছে তোমার, যত আমরা লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড সাইডে আস্তে আস্তে মুভ করছি, তত আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে তোমার বন্ড অ্যাঙ্গেলটা, ভেতরের বন্ড অ্যাঙ্গেলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে আমি যদি ভেতরের বন্ড অ্যাঙ্গেলটাকে নেমিং করি, দেখো এইটাকে যদি আমরা বললাম ধরো আলফা 1, এইটাকে আমরা বললাম আলফা 2, এটাকে আমরা বললাম আলফা 3, তাহলে আলফা 3 ইজ গ্রেটার দেন আলফা 2 ইজ গ্রেটার দেন আলফা 1, এটা আমি বলতেই পারি। এবার তোমার প্রবলেম কি জানো, প্রবলেম হচ্ছে স্যার ভেতরের অ্যাঙ্গেলটা তোমার বেশি, তাহলে বাইরের অ্যাঙ্গেলটা আপনার কি কম হবে। তাহলে এখানে এটাকে যদি আমি বলি θ1, এটাকে আমি যদি বাইরের অ্যাঙ্গেলটাকে θ2, এটাকে বাইরের অ্যাঙ্গেলটাকে আমি θ3 বলি, তাহলে আমি এখানে বুঝতে পারছি যে ভেতরের অ্যাঙ্গেল কম, মানে বাইরের অ্যাঙ্গেল তোমার এখানে হাই, মানে θ3 ইজ গ্রেটার দেন θ2 ইজ গ্রেটার দেন θ1, আমি এটা বলতে পারি। এবার বাইরের অ্যাঙ্গেলটা তোমার যত হাই, নাইট্রোজেনের লোন পেয়ারটা তো বাইরের দিকেই আছে, তাহলে বাইরের অ্যাঙ্গেলটা তোমার যত হাই হবে, সেখানে এস ক্যারেক্টার কি স্যার, এস ক্যারেক্টার ওখানে তত হাই। বাইরের অ্যাঙ্গেলটা তোমার যত বেশি হবে, দেখো θ3টা বেশি, অ্যাঙ্গেলটা বেশি, তাহলে সেখানে অ্যাঙ্গেল বেশি মানে এস ক্যারেক্টারও বেশি, মানে ইলেকট্রোনেগেটিভিটি এখানে বেশি, যার জন্য এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেটা মানে ডোনেশনের জন্য অ্যাভেলেবল নয় আর কি, ঠিক আছে। ডোনেশন কিন্তু এখান থেকে সহজে হতে পারবে না, কিন্তু এখানে সহজেই তোমার ডোনেশন হবে। কেন, কারণ এখানে স্যার এই যে অরবাইটালসগুলো আছে সেখানে এস ক্যারেক্টার আপনার হাই। এবার এস ক্যারেক্টার হাই মানে ইলেকট্রোনেগেটিভিটি, মানে অরবাইটালের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা অনেকটা হাই। অরবাইটালের ইলেকট্রোনেগেটিভিটি হাই মানে এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেটা সহজে ডোনেশন হবে না, কিন্তু এখানে তোমার সহজেই ডোনেশন হতে পারে। তাহলে বেসিক্যালি 6 মেম্বার আগে, তারপর 5 মেম্বার, তারপর হবে তোমার 4 মেম্বার। ওকে, দেখো এখানেও সিমিলার এক্সপ্লেনেশন, এখানেও তোমার কি হবে, ভেতরের অ্যাঙ্গেল বেশি মানে বাইরের অ্যাঙ্গেল কম, মানে এস ক্যারেক্টার তোমার ওখানে সব থেকে কম, তাহলে এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা। রিমেম্বার তোমাকে এটা মনে রাখতে হবে যে এটা গ্যাস ফেজে তোমাকে বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার দেখো এই কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে প্রাইমারি, এটাকে বলা হয় টার্সিয়ারি 3 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। কারণ একটা আর গ্রুপ অ্যাটাচড হয়ে আছে সেই জন্য এটা প্রাইমারি অ্যামিন, এখানে দুটো আর গ্রুপ অ্যাটাচড হয়ে আছে সেই জন্য এটা সেকেন্ডারি অ্যামিন, এখানে 3টে আর গ্রুপ অ্যাটাচড হয়ে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ টার্সিয়ারি অ্যামিন। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার যে বেসিসিটির অর্ডার কিরকম হবে। ধরো বেসিসিটির অর্ডার প্রথমে এখানে তোমাকে যদি বলা হয় গ্যাস ফেজে, তাহলে গ্যাস ফেজে তুমি কি কনসিডার করবে, গ্যাস ফেজে শুধুমাত্র তুমি ইন্ডাকটিভ এফেক্টটাকে কনসিডার করবে, ঠিক আছে। গ্যাস ফেজে তুমি কি করবে, শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্টটাকে কিন্তু কনসিডারেশন রাখবে। তাহলে গ্যাস ফেজেতে তোমার কি হবে, গ্যাস ফেজেতে তোমার ইন্ডাকটিভ এফেক্ট মানে এখানে 3টে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট কাজ করছে, এখানে 2টো মিথাইল গ্রুপের, এটা একটা মিথাইল গ্রুপের, তাহলে যত প্লাস আই এফেক্ট হাই তত নাইট্রোজেনের উপর অ্যাবিলিটি অফ লোন পেয়ার কিন্তু তোমার তত হাই। তাহলে আমরা গ্যাস ফেজেতে কি বলবো, 3 ডিগ্রি গ্রেটার দেন হবে তোমার হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দেন হবে হচ্ছে তোমার 1 ডিগ্রি। এটা হচ্ছে তোমার গ্যাস ফেজে যেমন করে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করি, ঠিক আছে। এবার তোমাকে যদি বলে অ্যাকোয়াস ফেজেতে, অ্যাকোয়াস ফেজ যদি তোমাকে বলে অ্যাকোয়াস ফেজেতে, বলো তো অ্যাকোয়াস ফেজেতে কি হয় জানো, এখানে তোমার হাইড্রোজেন বন্ডিংটাকে কনসিডার করতে হবে। গ্যাস ফেজেতে তুমি কি কনসিডার করবে, ইন্ডাকটিভ আই লিখে দিলাম, আর অ্যাকোয়াস ফেজেতে মানে তোমার হাইড্রোজেন বন্ডিং এইচ বন্ড লিখে দিলাম, ঠিক আছে। এইচ বন্ড তোমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ডটাকে আমরা কনসিডার করি, দেখো এখান থেকে যদি প্রথমে কি হয় এইচ প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে কিসের ফর্মেশন হবে স্যার, কনজুগেট অ্যাসিড। এইচ, এই হচ্ছে আপনার নাইট্রোজেন, এই হচ্ছে আপনার হাইড্রোজেন, আর এই হচ্ছে আপনার আর এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এই হাইড্রোজেনগুলোর সাথে কি করে অক্সিজেনটা এরকম করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে বসে থাকে, ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ারটা। এখানে আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি ও, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এখানেও সিমিলারলি এখানে তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ও এইচ, আর একটা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে কটা স্যার এখন হাইড্রোজেন বন্ডিং হয়েছে, 3টে হাইড্রোজেন বন্ডিং হয়েছে প্রাইমারিতে। সেকেন্ডারিতে কি হবে, সেকেন্ডারিতে তোমার দেখো এন, এই হচ্ছে আর, এই হচ্ছে আর, তাহলে একটা বেসিক্যালি এইচ প্লাসকে আগে ক্যাপচার করে কিসের ফর্মেশন করবে, কনজুগেট অ্যাসিড। এগুলো সব কনজুগেট অ্যাসিড, কারণ আমরা কনজুগেট অ্যাসিডের স্টেবিলাইজেশন দেখবো, ঠিক আছে। এই হচ্ছে আপনার হাইড্রোজেন, ঠিক আছে, এই হচ্ছে আপনার হাইড্রোজেন, আর এখানে আপনার একটা হাইড্রোজেন ইনকর্পোরেট হয়েছে পজিটিভ চার্জ, তাহলে এটা বেসিক্যালি কিসের সাথে, এই অক্সিজেনের সাথে বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিং হয়ে আছে, আর এখানেও আপনার কি হয়েছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং, মানে বেসিক্যালি দুটো হাইড্রোজেন বন্ডিং তোমার হয়ে কনজুগেট অ্যাসিডটা তোমার স্টেবিলাইজড। কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে,
এখানের ক্ষেত্রে আমরা ধরো এটাকে আমরা এইখানে ড্র করছি, এখানের ক্ষেত্রে আমরা এরকম বলবো, দেখো আর এই হচ্ছে নাইট্রোজেন আর এই হচ্ছে আর এই হচ্ছে আর। তাহলে এখান থেকে যখন এইচ প্লাসটাকে ক্যাপচার করবে, ঠিক আছে, প্লাস অফ এইচ প্লাস, ধরো নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কী করেছে, ক্যাপচার করেছে। তাহলে যখনই ক্যাপচার করবে তখন কী হবে, এই একটা হাইড্রোজেন এখানে এসে ইনকর্পোরেট হবে পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার এখানে এই যে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, ইন্টার নয়, এটা ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার, INTER, ইন্টারমলিকুলার, নট ইন্ট্রামলিকুলার। তাহলে ইন্টারমলিকুলার এখানে হাইড্রোজেন বন্ডিং হয়েছে, দিয়ে কনজুগেট অ্যাসিডটা তোমার স্টেবিলাইজড। তাহলে এখানে স্যার কনজুগেট অ্যাসিডটা ইন কেস অফ প্রাইমারি সেটা 3টে হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্টেবিলাইজড, এখানে 2 ডিগ্রিতে কত, 2 ডিগ্রিতে তোমার 2টো হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্টেবিলাইজড, আর তোমার 3 ডিগ্রিতে কত, একটা হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্টেবিলাইজড। তাহলে অ্যাকোয়াস ফেজেতে তোমার অর্ডারটা কিরকম আসবে, অ্যাকোয়াস ফেজেতে তোমার অর্ডার হবে হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন হবে হচ্ছে তোমার 2 ডিগ্রি গ্রেটার দেন হবে হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হবে তোমার হচ্ছে 3 ডিগ্রি, মানে এর উল্টো ট্রেনটা চললো। গ্যাস ফেজে আর অ্যাকোয়াস ফেজে তোমাকে কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। এবার এদের দুজনকে অ্যাকচুয়ালি কম্বাইন করে তোমাকে যদি কোয়েশ্চেনটা দেয়, তোমাকে দুটোই যদি কনসিডার করতে বলে, তাহলে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে এই দুটোকে অ্যাকচুয়ালি যদি তুমি কম্বাইন করে দাও, এই দুটো অর্ডারকে, অ্যাকচুয়ালি তোমার কিরকম আসে, 2 ডিগ্রি গ্রেটার দেন তারপর হয় তোমার 1 ডিগ্রি গ্রেটার দেন হবে তোমার হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কম্বাইন্ড এফেক্ট, ঠিক আছে, বা কম্বাইন্ড অর্ডার, ঠিক আছে। এটাকে 213 হিসেবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, 213 হিসেবে তুমি এটাকে মাথায় রাখবে। সো দেখো এবার আমাদের অ্যাকচুয়ালি এটা আজকের লাস্ট পার্ট জিওসির, অ্যাকচুয়ালি এখানেই আমরা জিওসিটা কভার আপ মোটামুটি করে দিলাম। তো আমার মনে হয় যে এখানে আমরা যত ডিসকাস এতদিন ধরে করেছি, আমরা মোটামুটি 12টা লেকচার, আজকে এটা নিয়ে 12টা লেকচার আপলোড হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো ইউনিভার্সিটি এক্সামসে অ্যাপিয়ার হওয়ার জন্য সাফিসিয়েন্ট আমার অন্তত মনে হয় যে হ্যাঁ, মোটামুটি এটা সাফিসিয়েন্ট জেনারেল নলেজ, মানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে তোমার জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রিতে যতটা নলেজ থাকার কথা এতটা সাফিসিয়েন্ট, ঠিক আছে। সো দেখো এটা আমাদের লাস্ট পার্ট, আমরা এবার এই কোয়েশ্চেন্সগুলোকে একটু ডিল করে শেষ করব, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেনটা দেখো, বেসিসিটির অর্ডার জানতে চেয়েছে। তাহলে বেসিসিটির অর্ডার কি, বেসিসিটির অর্ডার আমরা কি করে ফাইন্ড করবো, প্রথমে হাইব্রিডাইজেশনটা তুমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করো। দেখো এটা হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল লোন পেয়ার আছে 1 2 3, 3 মানে বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড। এটা হচ্ছে দেখো ন্যাচারাল লোন পেয়ারটা তো ডিলোকালাইজ আছে এখানে, তাহলে ডিলোকালাইজ থাকলে কিন্তু তুমি এই লোন পেয়ারটাকে কাউন্ট করবে না, ঠিক আছে। এটা কিন্তু বারবার বলা হয়েছিল, ঠিক আছে। এবার তাহলে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, তিনটে যদি বন্ড থাকে তাহলে বেসিক্যালি কত হাইব্রিডাইজড হবে, sp2। কিন্তু এটা লোকালাইজড, কিন্তু এটা সরি এটা তোমার ডিলোকালাইজড আর এটা তোমার হচ্ছে লোকালাইজড, যার জন্য কি হবে, লোকালাইজডের অ্যাসিডিটি বেসিসিটি তোমার হাই হবে, তাহলে এটা গ্রেটার দেন এটা। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, এটা বলেছে তোমাকে কোনটা মোস্ট অ্যাসিডিক ইন নেচার। তাহলে যত কনজুগেট বেসটা স্টেবিলাইজড, তার স্টেবিলিটি আমরা দেখবো কনজুগেট বেস অ্যানাইনিক ইন নেচার, তাহলে অ্যানাইনটা যত বেশি স্টেবিলাইজড হবে বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তত তোমার মাদার অ্যাসিডের অ্যাসিডিটি হাই হবে, ঠিক আছে। দেখো এখানে দুটো মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে, এখানে দুটো ব্রোমিন আছে, আর এখানে দুটো তোমার আয়োডিন আছে। তাহলে ফ্লুরিন ক্লোরিন যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড সাইডে, তত কি হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটিটা গ্র্যাজুয়ালি কমছে, যার জন্য মাদার অ্যাসিডের অ্যাসিডিটিটা কমবে। কেন, কারণ কনজুগেট বেসের স্টেবিলিটিটা কিন্তু তোমার কমছে। তাহলে এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন তোমার এইটা, ওকে। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেনও তোমাকে সেই অ্যাসিডিটির অর্ডার জানতে চেয়েছে, একই কোয়েশ্চেন। এখানে 3টে ফ্লুরিন আছে, 3টে ক্লোরিন আছে, 3টে ব্রোমিন আছে, আর 3টে তোমার আয়োডিন আছে, ঠিক আছে। একই ট্রেন যাবে, এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা গ্রেটার দেন এইটা, ওকে। দেখো 4 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে তোমাকে কি বলেছে, ফেনলের ক্ষেত্রে বলেছে যে অ্যাকচুয়ালি অ্যাসিডিটির অর্ডারটা কিরকম হবে। দেখো NO2 কি আছে, NO2 স্যার -I আছে -R আছে, এখানে NO2 কি আছে স্যার -I আছে -R আছে, তাহলে এখানে -Iটা তো স্ট্রং, তাহলে এটা বেশি হওয়ার কথা না। তোমাকে বলা হয়েছিল কি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় এখানে, ঠিক আছে, বাট এখানে কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নেই, যার জন্য বেসিক্যালি এটা আগে তারপর এটা, আর এখানে NO2 গ্রুপ কি করছে, শুধুমাত্র মাইনাস এফেক্ট শো করছে, তার জন্য এটা, আর ওখানে ফেনলের কিছুই নেই, ওকে। দেখো এবার 6 নম্বর কোয়েশ্চেনে আমরা আসি, 5 নম্বরটা এগিয়ে যাই। দেখো 5 নম্বরে কি বলা হচ্ছে, কোনটা মোস্ট স্টেবল অ্যানায়ন, কি করে বার করবে। দেখো আমরা একটা ট্রেন বারবার বলেছিলাম যে আগে তোমাকে কি করে ফাইন্ড করতে হয়, অর্ডারটা অ্যাকচুয়ালি তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আগে তোমার মেজোমেরিক, তারপর হচ্ছে তোমার রেজোন্যান্স, তারপর হচ্ছে তোমার হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে তোমার ইন্ডাকটিভ। এইটা তোমাকে কিন্তু বাবা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার দেখুন স্যার এখানে এই যে নেগেটিভ চার্জটা আজকে অক্সিজেনের কি আছে, -I এফেক্ট আছে, -I এফেক্ট দিয়ে স্টেবিলাইজড। এখানে স্যার অক্সিজেনের -I এফেক্ট আছে, এটা দিয়ে মোটামুটি স্টেবিলাইজড, ঠিক আছে। এখানে সালফারেরও -I এফেক্ট আছে, মোটামুটি স্টেবিলাইজড। কিন্তু এই নেগেটিভ চার্জটা সালফারের যে ভ্যাকেন্ট তোমার ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালেতে কি হচ্ছে, ডিলোকালাইজড করতে পারছে। তাহলে এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে তোমার মেজোমেরিক, এটা হচ্ছে বেসিক্যালি মেজোমেরিক। তাহলে মেজোমেরিক এফেক্ট হওয়ার জন্য তোমার এইটা সব থেকে বেশি স্টেবিলাইজড, বোঝা গেল। নেক্সট তোমার কোয়েশ্চেন হচ্ছে এটা 6 নম্বর কোয়েশ্চেনেতে আমরা যাই। 6 নম্বর কোয়েশ্চেনে বলছে যে বেসিসিটি অর্ডার চাইছে।
তাহলে দেখো বেসিসিটি অর্ডার মানে হচ্ছে বেসিক্যালি ডোনারাবিলিটি তোমার যত বেশি তত বেসিসিটি বেশি। তাহলে এখানে যে কার্বন আয়নটা আছে সেটা যত বেশি স্টেবিলাইজড হবে ইলেকট্রন ডেনসিটিটা সহজে দিতে চাইবে না, তাহলে ইলেকট্রন ডেনসিটি যদি সহজে না দেয় তাহলে বেসিসিটি তোমার কম হবে। ঠিক আছে, তাহলে স্টেবিলিটিটা আমরা আগে দেখবো, তারপর সেটা উল্টোই করে দেবো বেসিসিটি। তাহলে স্টেবিলিটি অর্ডার তোমার কিরকম হবে, NO2 গ্রুপের স্যার কি আছে -I-R আছে, ঠিক আছে -I-R আছে, কিন্তু নেগেটিভ চার্জটা কার্বনের উপর আছে, নেগেটিভ চার্জটা কার্বনের উপর আছে, নেগেটিভ চার্জটা অক্সিজেনের উপর, নেগেটিভ চার্জটা অক্সিজেনের উপর। তাহলে আগে অক্সিজেনগুলোকে নিয়ে আমাকে কনসিডারেশন আসতে হবে, কারণ অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ অনেক ভালো রাদার তোমার কার্বনের উপর থাকার থেকে। ঠিক আছে, এখানে NO2 গ্রুপের স্যার কি আছে -I আছে -R আছে, ঠিক আছে, এখানে তিনটে NO2 গ্রুপের কি আছে -I-R আছে, সো বেসিক্যালি এবং অক্সিজেনের উপরও আছে, তাহলে সি তোমার স্টেবিলাইজড সব থেকে বেশি হবে। তারপর হচ্ছে তোমার ডি, কারণ -I-R দুটোই আছে এবং অক্সিজেনের মাথায় আছে, তাহলে বেসিক্যালি ডি হলো সি আগে, তারপর ডি হলো। তারপর এই দুটোর মধ্যে আমরা কম্পারিজনে কি করে যাবো, -I-R, এখানেও সায়ানাইডের কি আছে -I আছে -R আছে, ঠিক আছে, কিন্তু এখানে -Rটা এখানে স্ট্রং এখানে উইক, যার জন্য আমরা বলতে পারি কি এ তোমার তার আগে হবে, তারপর হবে তোমার হচ্ছে বেসিক্যালি বি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কিসের অর্ডার, এইটা হচ্ছে তোমার স্টেবিলিটির অর্ডার, স্টেবিলিটির উল্টো অর্ডারটাই হবে তোমার বেসিসিটির অর্ডার। তাহলে বেসিসিটির অর্ডার কিরকম হবে, বি, ঠিক আছে, বি, তারপর হচ্ছে তোমার এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সি। ঠিক আছে, এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমাকে বলেছে, তাহলে কোন কার্বোক্যাটায়নটা বেশি করে স্টেবিলাইজড, স্যার কোন কার্বোক্যাটায়নটা বেশি করে স্টেবিলাইজড, দেখো এটা বেসিক্যালি কোন হাইব্রিডাইজেশনের উপরে আছে, কোন হাইব্রিডাইজড অরবিটালে আছে, sp হাইব্রিডাইজড অরবিটালেতে আছে, তাহলে বেসিক্যালি এটা ডিস্টেবিলাইজড। এবং এখানে তোমার কি আছে, এখানে বেসিক্যালি প্লাস আই দিয়ে ডিস্টেবিলাইজড ফিল করছে, আর এখানে রেজোন্যান্স দ্বারা স্টেবিলাইজড। ঠিক আছে, তাহলে sp অরবিটালে থাকা মানে মোর ইলেকট্রোনেগেটিভিটি, ওখানে পজিটিভ চার্জটা সব থেকে বেশি করে ডিস্টেবিলাইজ। তাহলে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে তোমার সব থেকে আগে হবে সি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ। সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড এরপরে আমরা যে লেকচার্সগুলো আপলোড করবো সেটা হচ্ছে বেসিক্যালি অ্যারোমেটিসিটি রিলেটেড। তো আমরা এবার অ্যারোমেটিসিটিটা পরের লেকচারে স্টার্ট করবো। সো হ্যাপি লার্নিং।